আকাশে নয়, সমুদ্রে নয়, চুপচাপ ছায়ার ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। মোসাদ বনাম ইরান, যে যুদ্ধ দেখা যায় না কিন্তু ঠিকই রক্ত গরম করে দেয় পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর। গোয়েন্দা দুনিয়ায় সত্য সবসময় সন্দেহের সঙ্গে আসে। কোনো কিছুই পরিষ্কার নয়, কোনো কিছুই শেষ নয়। গল্পগুলো ভেসে ওঠে অর্ধেক সত্য অর্ধেক রহস্য হয়ে, কখনো বীরত্বে সাজানো, কখনো প্রোপাগান্ডার সেলাইয়ে বোনা। ইসরায়েল ও ইরানের ছায়াযুদ্ধ এমনই। সম্প্রতি তেহরান দাবি করেছে তারা বহুদিনের প্রতীক্ষিত পাল্টা আঘাত হেনেছে। তারা নাকি ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল পরমাণু চক্রে অনুপ্রবেশ করেছে। গোপন নথির বিশাল ভাণ্ডার তুলে এনেছে, যেখানে রয়েছে বিজ্ঞানীদের তালিকা, স্থাপনার মানচিত্র, অভ্যন্তরীণ নথিও আছে। ইরানি টেলিভিশন এই গল্পকে প্রায় কিংবদন্তিতে পরিণত করেছে। একটি ব্যাপারে সন্দেহ নেই, কেউই পুরো ঘটনা বানিয়ে বলছে না। আসল যুদ্ধ বহুদিন ধরে আকাশে নয়, চলছে গোয়েন্দা সংস্থার অন্ধকার করিডোরে, ধীরে, হিসেবে পদ্ধতিতে, কাছ থেকে। এর আধুনিক ধাপ শুরু হয় 2018 সালে। তখন ইসরায়েলি এজেন্টরা তেহরানের দক্ষিণের একটি গুদামে ঢোকে। সেখানে থেকে গোপন অস্ত্র কর্মসূচির 1 লাখের বেশি নথি চুরি করে আনে। অভিযানটি ছিল অবিশ্বাস্য। তারা সাধারণ ছদ্মবেশে ঢুকেছিল, পাহারাদারদের ফাঁকি দিয়েছিল, সিন্দুক ভর্তি কাগজপত্র নিয়ে তেহরান ছেড়ে অদৃশ্য হয়ে বেরিয়ে আসে। পরে ইসরায়েল এই নথিগুলো প্রদর্শন করে নকশা, মানচিত্র, অস্ত্রের ব্লুপ্রিন্ট। এরপর ইরানের ভেতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে। নাতানজে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এলাকার পাশে আগুন, শিল্প কারখানায় দুর্ঘটনা, সবই কাকতালীয়ভাবে ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে। শুরুতে তেহরান বলেছিল প্রযুক্তিগত ত্রুটি, পরে বাধ্য হয়ে বিদেশি ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে দায়ী করে। এভাবেই স্বীকার করে যে ইসরায়েল তাদের ভেতরে গভীর পর্যন্ত ঢুকে গেছে। হঠাৎ 2020 সালের নভেম্বর, ইরানের অস্ত্রমুখী কর্মসূচির স্থপতি মোহসেন ফাকরিজাদে নিহত। তেহরানের কাছে এক অভিযান। এটি এত নিখুঁত ছিল, মনে হয়েছিল রোবোটিক কোনো পরিকল্পনা। ইরান পরে জানায় স্যাটেলাইট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। বার্তাটি ছিল কঠিন, বিজ্ঞানীরা যত পাহারা পাক তবুও নিরাপদ নয়। ছায়াযুদ্ধ আরও ভয়ঙ্কর হয়। শুধু গুপ্তচর বৃত্তি নয়, শুরু হয় মিশ্র যুদ্ধ। 2025 সালের মাঝামাঝি এসে গোপন অভিযান সরাসরি শক্তি প্রয়োগের সঙ্গে মিশে যায়। রিপোর্টে বলা হয় ইসরায়েলি এজেন্টরা ড্রোনের যন্ত্রাংশ চোরাই পথে ইরানে পাঠায়, সেখানে গোপন লঞ্চপ্যাড তৈরি করে। সেই মানববিহীন বিমান দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করা হয়, যাতে পরবর্তী বড় হামলা সহজ হয়। এই ঘটনাগুলোই পরিণত হয় 12 দিনের যুদ্ধে। ইরানের প্রতিক্রিয়া ছিল কঠোর। দেশে শুরু করে গোয়েন্দা দমন অভিযান, বাইরে শুরু করে প্রচার যুদ্ধ। তেহরান দাবি করে মোসাদের সঙ্গে যুক্ত বহু অপারেটিভকে আটক করেছে, কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব বিবৃতি কঠোর নিয়ন্ত্রণে প্রচারিত হলেও একটাই বার্তা দেয়, ইরান বুঝে গেছে তাদের ভেতরে ফাঁক রয়েছে আর তারা সেটি বন্ধ করতে মরিয়া। তারপর জুন, ইরান জানায় তারা এবার গোয়েন্দা যুদ্ধ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তাদের সদস্যরা নাকি লাখ লাখ পৃষ্ঠা ইসরায়েলি পরমাণু নথি পেয়েছে, মানচিত্র, নথি, ঠিকানা, সবই। গোয়েন্দা যুদ্ধে জয় ঘোষণা করাও এক ধরনের শক্তির প্রদর্শন। ইরানের এই ঘোষণা তাই ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ। হুথিদের ট্রাম্প কার্ড পুতিনের জন্য এক খেলা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবার সবাইকে চমকে দিল। এবার তারা মুক্তি দিল এক রাশিয়ান নাবিককে। কাজটি করেছে কৌশলগতভাবে, যাতে পুতিনের মন জয় করা যায়। ইসরায়েলের চোখে এই ঘটনা স্পষ্ট বার্তা, হুথিরা এখন শক্তিশালী, চতুর এবং আন্তর্জাতিক কূটনীতির খেলায় সাবলীল। হুথিরা দেখালো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ক্ষমতা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একমুখী আক্রমণ ড্রোন মোতায়েন করেছে, নাম লুকাস, যা ইরানের শাহেদ 136-এর কপি। মূল্য মাত্র $35,000। কিন্তু হুথিরা ইতিমধ্যেই 7টি আমেরিকান মাল্টি-মিলিয়ন ডলার ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবাই দেখলেও হুথিরা আকাশেও ভয়ঙ্কর। রেড সি এখন হুথিদের এলাকা। হুথিরা নিয়ন্ত্রণ করছে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ। বাণিজ্যিক জাহাজে তারা নিয়মিত হামলা চালাচ্ছে। ইসরায়েলের সরবরাহ চেইনও নিরাপদ নয়। যুক্তরাষ্ট্র আশা করেছিল 30 দিনের মধ্যে আকাশে প্রাধান্য তৈরি হবে, কিন্তু হুথিরা প্রমাণ করল ইউএস ব্যর্থ। পুতিনের সঙ্গে হুথির সম্পর্ক। হুথি বিদ্রোহীরা রাশিয়ার কাছে সদিচ্ছা দেখিয়েছে। এক রাশিয়ান নাবিককে মুক্তি দেওয়া সেই প্রমাণ। ফলে ক্রেমলিন এখন মধ্যপ্রাচ্যে নতুন প্রভাব পেল। ইসরায়েলের দৃষ্টিতে হুথিরা শুধু বিদ্রোহী নয়, শক্তিশালী রাজনৈতিক খেলোয়াড়।
হুথি, ইরান, রাশিয়া ত্রয়ী। হুথিরা শুধু ইরান থেকে সমর্থন পায় না, রাশিয়াও তাদের সহযোগিতা করছে। 2024 সালে হুথিদের লক্ষ্যবস্তুতে তথ্য দিয়ে সাহায্য করেছে। ইসরায়েল বুঝেছে হুথি শক্তি এখন আন্তর্জাতিক কৌশলেও বড় ভূমিকা রাখে। হুথিরা গাজার পাশে, গাজা যুদ্ধেও হুথিরা সমর্থন দেখিয়েছে। লোহিত সাগরে তারা হাইপার অ্যাক্টিভ। যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা। যুক্তরাষ্ট্রের কোনো পদাতিক বাহিনী নেই ইয়েমেনে। MQ-9S নজরদারি করতে পারে, কিন্তু হাতে নেই সরাসরি নিয়ন্ত্রণ। ড্রোন ও স্যাটেলাইট পর্যবেক্ষণ যথেষ্ট নয়। হুথিরা বারবার দেখিয়েছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিয়ন্ত্রণ ফাঁক ফোকর যুক্ত। হুথিরা শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক। ইরান রাশিয়ার সাহায্যে তারা নিরাপদ পথও তৈরি করেছে। ইসরায়েলের কাছে স্পষ্ট, হুথিরা এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিশালী খেলোয়াড়। মধ্যপ্রাচ্য যেন হুথিদের খেলার মাঠ। ড্রোন, ক্ষেপণাস্ত্র, কৌশল সবই তাদের হাতে। রাশিয়া ও ইরান তাদের সহায়ক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেবল পর্যবেক্ষক। হুথিরা দেখিয়েছে ছোট হলেও শক্তি, কৌশল এবং ধৈর্য মিশিয়ে বড় শত্রুকে চ্যালেঞ্জ দেওয়া যায়। মধ্যপ্রাচ্যের জলপথ ও আকাশে হুথি শক্তি এখন অবিস্মরণীয়। 2024 সালের অগস্টে মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হুথিদের গোপনে আধুনিক অস্ত্রের চালান কিংবা কিভাবে ফ্রন্ট লাইনে টিকে থাকবে ওই নকশা দিয়ে সহায়তা করে যাচ্ছে ইরানের মিত্র রাশিয়া। রুশ সামরিক বাহিনী ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের নানা পরামর্শ দিচ্ছে বলে তথ্য রয়েছে দাবি করে ওয়াশিংটন। এমনকি রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও দাবি করা হয়। গোপনে রাশিয়ার এমন তৎপরতার দাবির মধ্যেই হুথিদের কাছে অস্ত্রের চালান প্রত্যাহার করে রাশিয়া। মার্কিন গণমাধ্যম CNN জানায়, রাশিয়া 2024 সালে হুথি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রস্তুতি নিলেও ওয়াশিংটন রিয়াদের তড়িঘড়ি কূটনৈতিক প্রচেষ্টায় তা প্রত্যাহার করে নেয় মস্কো। রাশিয়া নড়েচড়ে বসেছে, ইরান উঠছে নতুন শক্তির ডানায়। আকাশে তৈরি হচ্ছে এমন এক ঝড় যা ইসরায়েলের নিদ্রা কেড়ে নিতে পারে। রাশিয়া ঘোষণা দিয়েছে ইরানকে দিচ্ছে মারাত্মক যুদ্ধ বিমান। 1, 2, 3 নয়, ডজনের পর ডজন। এটাই হতে যাচ্ছে ইরানের সবচেয়ে বড় আকাশ শক্তির আপগ্রেড। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন খেলোয়াড়, তার নাম ইরান। মস্কো ও তেহরান এখন নতুন যুগে প্রবেশ করছে, আকাশ শক্তির যুগ। ইরান বহুদিন ধরে আধুনিক জেট খুঁজছিল, অবশেষে রাশিয়া Su-35 উৎপাদন বাড়িয়ে দিল। লিক হওয়া নথিতে দেখা গেছে ইরানের জন্য গোপনে তৈরি হচ্ছে ভয়ঙ্কর সব জেট। রাশিয়ার কারখানায় রাত দিন গর্জন করছে ইঞ্জিন। লক্ষ্য ইরানের আকাশ শক্তি। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন জানায় 16টি Su-35 ইতিমধ্যেই উৎপাদনে। এটা শুধু চুক্তি নয়, এটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়ার ঘোষণা। রুশ কর্মকর্তারা নিজেরাই সাবসিস্টেম পরীক্ষা করেছেন। এটাই প্রমাণ করে এই প্রকল্প সর্বোচ্চ অগ্রাধিকারের। তেহরানের আকাশে আবার নতুন যুগের সূর্য উঠছে। খবরে বলা হয়েছে ইরানের জেটগুলোর কাজ চলছে 2024 সালের শুরু থেকেই। রাশিয়ার ফারিস্টে থাকা কমসা প্ল্যান্ট এই Su-35 তৈরির প্রধান কেন্দ্র। একসময় যেখানে বছরে 14টা জেট তৈরি হতো, এখন সেটি আরও বাড়ানো হচ্ছে। কারণ ইরান চায় গতি, চায় ক্ষমতা, চায় আধিপত্য। ইরান শুধু কিনছে না, তারা আকাশে প্রভাব বিস্তারের প্রস্তুতি নিচ্ছে। লিক হওয়া রুশ সরকারি নথি বলছে মোট 48টি Su-35 নিচ্ছে ইরান। ইথিওপিয়া থেকেও অর্ডার এসেছে, আইজেরিয়ায়ও ডেলিভারি চলছে। এগুলোর কিছু আগেই তৈরি হয়েছিল মিশরের জন্য, কিন্তু এখন সেগুলো যাবে ইরানের হাতে। কেন এত বড় সিদ্ধান্ত? কারণ আকাশযুদ্ধে পিছিয়ে থাকতে চায় না ইরান। গত জুনের আকাশযুদ্ধে ইরানের পুরনো ভিয়েতনাম যুগের জেট প্রায় অকেজো হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলেন এটাই তেহরানকে বড় কেনাকাটার দিকে ঠেলে দিয়েছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাত্র 12 দিনের যুদ্ধে ইরান বুঝেছে পরবর্তী সংঘর্ষে বাঁচতে হলে আকাশে আধিপত্য গড়তেই হবে। ইরান এখন উঠছে। ইসরায়েল জানে এই ওঠা থামানো কঠিন হবে। ইরান শক্তি বাড়াচ্ছে, গতি বাড়াচ্ছে, আকাশ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। রাশিয়ার Su-35 হাতে পেলে ইরানের আকাশ আর দুর্বল থাকবে না। ইসরায়েলের জন্য আকাশ হবে আরও বিপদসংকুল। মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র বদলে যাচ্ছে, আর এর কেন্দ্রে দাঁড়িয়ে আছে রাশিয়া ও ইরানের নতুন আকাশজোট। একটা ঝড় তৈরি হচ্ছে, যার গর্জন শোনা যাচ্ছে মস্কো থেকে তেহরান। এই ঝড় কোনো সীমান্ত মানে না, এই ঝড়ের নাম ইরানের নতুন আকাশ শক্তি।
ইসরায়েল জানে এই শক্তি আকাশের রং বদলে দিতে পারে। বৈরুত থেকে সানা, মধ্যপ্রাচ্য যেন এক বিশাল দাবার বোর্ড। এখানে ইসরায়েল আর ইরান মুখোমুখি। এখানে প্রতিটি চালই যুদ্ধের গন্ধ ছড়ায়। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম বলছে ইরান দ্রুত অস্ত্র বাড়াচ্ছে, কারণ ইসরায়েল সরাসরি ইরানের ভেতরে হামলার পরিকল্পনা করছে। তেহরান সেই হামলার আগেই প্রস্তুতি নিচ্ছে। ইরান আবার শক্তি ফিরে পেতে চায়। ইসরায়েলের সাথে যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রভাব ঘুরে দাঁড়াচ্ছে। ছোট ছোট অস্ত্র নয়, বড় সরবরাহ যাচ্ছে ইয়েমেনের হুথিদের কাছে। নতুন প্রযুক্তি যাচ্ছে হিজবুল্লাহ আর সিরিয়ার দলগুলোর হাতে। ইরান দেখাচ্ছে তারা দুর্বল হয়নি, বরং আরও দৃঢ় হয়েছে। এক সুতোয় বাঁধা ফ্রন্টগুলো, ভয়ঙ্কর বাস্তবতা। ইসরায়েলের দুশ্চিন্তা বাড়ছে। হিজবুল্লাহ ও হুথিদের মধ্যে অপারেশনাল যোগাযোগ বাড়ছে। ইসরায়েলের জন্য এক নতুন যুদ্ধ জাল। ইসরায়েল হিজবুল্লাহর যে কমান্ডারদের হত্যা করেছে, তারা নাকি হুথিদের সামরিক শক্তি গড়ে তুলেছিল। ইয়েমেনের এক সাইট প্রকাশ করেছে ছবি। সেখানে দেখা গেছে হুথি সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল কারিম আল ঘামারি। তিনি অগাস্ট 2025-এ ইসরায়েলি হামলায় নিহত হন। গোপন ভিডিও থেকে এসব ছবি ফাঁস হয়েছে বলে দাবি। ভিডিওতে তিনি হিজবুল্লাহ কমান্ডারদের প্রশংসা করেছেন। স্পষ্ট ইরানের আঞ্চলিক নেটওয়ার্ক গভীর। আর ইরানের শক্তি এখানে এক ফ্রন্ট পড়ে গেল, আরেক ফ্রন্ট দাঁড়িয়ে গেল। আর ইরানের শক্তি এখানে এক ফ্রন্ট পড়ে গেলে আরেক ফ্রন্ট দাঁড়িয়ে যায়। হিজবুল্লাহর ছায়া ইয়েমেনের পাহাড়ে, ইসরায়েলের দুঃস্বপ্ন। ভিডিওতে আরও দেখা গেছে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের গুরুত্বপূর্ণ কমান্ডার হাজ আবু সালে। তিনি ইয়েমেনে ট্রেনিং দিচ্ছিলেন। এই কমান্ডারকেও ইসরায়েল হত্যা করেছে, কিন্তু তার ছায়া থেকে গেছে। তিনি ছিলেন হুথিদের ক্ষেপণাস্ত্র উন্নয়নের স্থপতি। তারপরেই দেখা যায় আবু মাহদি, আরেক হিজবুল্লাহ কর্মকর্তা, তাকেও হত্যা করে ইসরায়েল। সবচেয়ে বড় আঘাত আসে বৈরুতের দক্ষিণে। ইসরায়েল হত্যা করে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইসম আলী তাবতাবাইকে। এটি ছিল অত্যন্ত জটিল অপারেশন। 1 ঘন্টার ভেতর সিদ্ধান্ত আর হামলা, ইসরায়েলের দাবি। তাবতাবাই ছিলেন ইরানের আঞ্চলিক নেটওয়ার্কের অন্যতম স্তম্ভ। তিনি রাদওয়ান ফোর্সের প্রধান ছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি 9 বছর ইয়েমেনে হুথিদের শক্তি তৈরি করেছেন। ড্রোন, ক্ষেপণাস্ত্র, পাহাড়ি যুদ্ধ সবই তার হাত ধরে। এখানেই প্রমাণ ইরান শুধু কথায় নয়, মাঠেও ভয়ঙ্কর শক্তিশালী। ইসরায়েল যেসব কমান্ডারকে হত্যা করেছে, সুরুর, আসমার, আকিল, জাওয়াদ, শুকর, তারা সবাই রাদওয়ান ফোর্সের অংশ। এই ফোর্স এখন সীমান্তহীন। একই ফোর্স ইয়েমেনে পরামর্শ দেয়, সিরিয়ায় লড়াই করে, লেবাননে মোতায়েন থাকে। ছবি প্রকাশিত হয়েছে যেখানে হুথিদের ইসরায়েলের নেগেভ মরুভূমিতে ঘাঁটি ভেদ করার মহড়া দেখা যায়। প্রশ্ন উঠছে, তারা কি সত্যিই ইসরায়েলের স্থল অনুপ্রবেশ চিন্তা করছে? ইসরায়েলের মোসাদ বলছে ইরান ইউরোপ, আফ্রিকায় গোপন হামলার পরিকল্পনা করছিল। সারদার আমর নামে ইরানের এক কর্মকর্তা নাকি এই নেটওয়ার্কের প্রধান। কিন্তু ইরান সব অভিযোগ নাকচ করে দিয়েছে। তেহরান বলছে এগুলো নির্বোধ অভিযোগ। ইরান বলছে সবই গাজা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। ইরান পিছিয়ে নেই। খামেনির দ্যাম তার নেটওয়ার্ক আরও শক্ত করছে। হিজবুল্লাহ, হুথি, সিরিয়ার মিলিশিয়া সবাই এক বিশাল জোটের অংশ। ব্যর্থতার ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে এক পরাশক্তি। কিন্তু এবার সে চোখ রেখে শিখছে প্রতিপক্ষের কৌশল। হুথিদের কাছে ভেঙে পড়া মার্কিন অস্ত্রের পাহাড় যেন নতুন এক সত্যি তুলে ধরল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ ইরানের পথই সবার পথ নির্দেশক। হুথিদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে কপি করছে ইরানের কৌশল। হাজার হাজার কোটি ডলারের অস্ত্র থামাতে পারেনি হুথিদের। তাই যুক্তরাষ্ট্র উন্মোচন করেছে নতুন বাহিনী। মধ্যপ্রাচ্যে চালু হয়েছে নতুন মার্কিন ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ফোর্স। ড্রোন যুদ্ধ যত দ্রুত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের গতিকে ধরতে এখন ছুটছে আমেরিকা। 3 ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী এক নতুন টাস্ক ফোর্স উন্মোচন করেছে। কাজ একটাই, মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে আক্রমণ, ড্রোন পরিচালনা। এই উদ্যোগ দেখাচ্ছে বাড়তে থাকা ড্রোন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র চায় নিজেদের অবস্থান আধুনিক করতে। এই বাহিনীর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক, TFSS। হেক্সেথের কম খরচে ড্রোন ব্যবহারের তাগিদের পর এটি তৈরি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে নিজেদের সস্তা ড্রোন বাহিনী গড়ে তুলছে আমেরিকা। তাদের ভাষায় এই টাস্ক ফোর্স উদ্ভাবনকে প্রতিরোধ শক্তিতে পরিণত করবে। দ্রুত নতুন ড্রোন দিয়ে সৈনিকদের ক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের শক্তি ও উদ্ভাবন তুলে ধরে। এতে খারাপ শক্তিগুলো ভয় পায়। স্করপিয়ন স্ট্রাইক হলো আমেরিকার নতুন ওয়ানওয়ে আক্রমণ ড্রোন বাহিনীর কাঠামো। লক্ষ্য দ্রুত, নির্ভুল, কম খরচে হামলার ক্ষমতা। এই ধারণার কেন্দ্রে রয়েছে লুকাস ড্রোন। ড্রোনগুলো এত সস্তা ও এক্সপেন্ডেবল যে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা সহজ। টিএফএসএস ইতোমধ্যেই মোতায়েন করেছে একটি লুকাস স্কোয়াড্রন। লুকাস মানে লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। ধারণা খুব সহজ, ব্যয়বহুল অস্ত্র নয়, সস্তা ড্রোনের ঝড়ই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি। এই ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে, অল্প সময়ে বহু মিশন চালানো যায়। এগুলো ক্যাটাপাল্ট বা রকেট সহায়তায় ছোড়া যায়, মানে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করা যায়। এই বাহিনী গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছে স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল। তারা দেখেছে ইরান, হুথি, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী সবাই এখন কামিকাজে ড্রোনের যুগে। তাই যুক্তরাষ্ট্র মনে করছে শত্রুর সস্তা কৌশল মোকাবিলায় নিজেদেরও সস্তা কিন্তু কার্যকর বাহিনী দরকার। প্রোগ্রামটি একই সাথে এক নতুন যুদ্ধ পদ্ধতির পরীক্ষাগার। হুথিদের কাছ থেকে শিক্ষা। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। মাসের পর মাস আকাশ থেকে বোমা বর্ষণ করেও ফল আসেনি। লোহিত সাগর এলাকায় কার্গো জাহাজের ওপর হামলা ঠেকানোর জন্য শুরু হওয়া অভিযান একসময় থেমে যায়। চুক্তিতে অদ্ভুত একটি বিষয় ছিল, হুথিদের ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলা হয়নি। চুক্তির পর হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করে, কিন্তু কার্গো জাহাজ আর ইসরায়েলের দিকে তাদের ড্রোন ও মিসাইল যাওয়া বন্ধ হয়নি। এখানেই দৃশ্যপট বদলায়। ইরান বহু বছর আগে বুঝেছিল ভবিষ্যৎ যুদ্ধ সস্তা ড্রোনের। আজ সেই বাস্তবতা বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে ইরানের পথ অনুসরণ করতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুই শক্তির আগুন। একদিকে ইরানের পরীক্ষিত ড্রোন সাম্রাজ্য, অন্যদিকে আমেরিকার নতুন শিখতে থাকা বাহিনী। কে জয়ী হবে তা সময় বলবে, কিন্তু সত্য একটাই, এই যুদ্ধে পথ দেখাচ্ছে ইরান। গাজা যুদ্ধের পর ট্রাম্পের নতুন বিস্ফোরণ, নেতানিয়াহুর জন্য আরেক চমক। কেন ইসরায়েল আতঙ্কে? যুক্তরাষ্ট্র সৌদি F-35 যুদ্ধবিমান চুক্তি কি নতুন সংকট? ফাঁস হলো IDF এর গোপন সতর্কতা। সৌদির জন্য মার্কিন স্টেলথ জেট নিয়ে গভীর উদ্বেগ। MBSকে F-35 দেওয়ার প্রতিশ্রুতি। ইসরায়েলের নিরাপত্তা কাঠামো কেঁপে উঠল। ইসরায়েলের ভয়, সৌদি আরব শক্তিশালী হলে মধ্যপ্রাচ্যে তারা তাদের সামরিক আধিপত্য হারাতে পারে। এই চুক্তিকে বাধ্য করবে সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায়। ট্রাম্প যখন সৌদি আরবকে F-35 দিচ্ছেন, ইসরায়েল তখন সর্বোচ্চ চেষ্টা করছে এই বিক্রি বন্ধ করতে। IDF যুক্তরাষ্ট্রের সৌদির কাছে F-35 বিক্রির পরিকল্পনার বিরোধিতা করে একটি আনুষ্ঠানিক নথি রাজনৈতিক নেতৃত্বের কাছে জমা দিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী সতর্ক করেছে, এই বিক্রি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আকাশ শক্তির আধিপত্য দুর্বল করে দিতে পারে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলি F-35 ব্যবহার করছে। তাদের বহরে আছে 45টি F-35 এবং আরও 30টি অর্ডার করা হয়েছে। 17 নভেম্বর ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে F-35 বিক্রি করতে চায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি এটা করার পরিকল্পনা করেছি। তারা কিনতে চায়, তারা দারুণ মিত্র, তারা আমাদের খুব পছন্দ করে। ইরানের ব্যাপারে আমরা যা করেছি, আমরা তাদের পরমাণু সক্ষমতা প্রায় ধ্বংস করেছি। হ্যাঁ, আমরা F-35 বিক্রি করব। F-35 এর শক্তি, এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি। সর্বোচ্চ গতি ম্যাক 1.6, প্রায় 1200 মাইল প্রতি ঘন্টা। একটি F-35 এর দাম কমপক্ষে $101.5 মিলিয়ন। ইসরায়েলের রেড লাইন, গণমাধ্যম জানায় ইসরায়েল চাইছে এই বিক্রির শর্ত হিসেবে সৌদি ইসরায়েল পূর্ণ স্বাভাবিকীকরণ অন্তর্ভুক্ত থাকুক। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, সৌদি আরবকে F-35 দেওয়ার আগে তাদের সঙ্গে পূর্ণ স্বাভাবিক সম্পর্ক জরুরি। আরেকটি শর্ত হলো সৌদি আরব কোথায় কোথায় F-35 মোতায়েন করতে পারবে তা সীমিত করা।
আরেক কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে ইসরায়েলে F-35 পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগে। ইসরায়েলের শর্তগুলো। সৌদির কাছে F-35 সরবরাহ করতে হলে ইসরায়েলের সঙ্গে পূর্ণ স্বাভাবিকীকরণ প্রয়োজন। তুরস্ককে F-35 দেওয়ার বিষয়ে আমরা সম্পূর্ণ বিরোধিতা করেছি, তবে সৌদি আরব ভিন্ন পরিস্থিতি। এটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হলে, যেমন সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে হয়েছে, তাহলে উদ্বেগ কম। ইসরায়েলের নিরাপত্তা নীতি। ইসরায়েলের নিরাপত্তা নীতি নির্ভর করে QME কোয়ালিটেটিভ মিলিটারি এজ এর ওপর, যা যুক্তরাষ্ট্র নিশ্চিত করে থাকে। ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র অতীতে তুরস্ক এবং আমিরাতকে F-35 দিতে রাজি হয়নি। ইসরায়েলের আশঙ্কা, যদি অঞ্চলে আরও দেশ স্টেলথ জেট পায়, তবে ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা আর আগের মতো কার্যকর থাকবে না। যদি চুক্তি অনুমোদিত হয়, তবে সৌদি আরব প্রথম F-35 হাতে পাবে 7 বছর পর। মধ্যপ্রাচ্যে শক্তির নতুন পালাবদল। সৌদি আরব F-35 পেলে প্রথমবারের মতো তাদের আকাশ শক্তি ইসরায়েলের সমান হতে পারে। এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে এবং ইরান চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্ত করবে। ইসরায়েল ভয় পাচ্ছে এই পরিবর্তন তাদের ইরান বিরোধী অপারেশন কম স্বাধীন করে দিতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র মনে করছে এই চুক্তি সৌদি আরবকে আরও ঘনিষ্ঠভাবে ওয়াশিংটনের সঙ্গে বেঁধে ফেলতে পারে এবং পুরো অঞ্চল বদলে দিতে পারে। পারস্য উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ জব্দ। বিপুল জ্বালানি পাচার রোধে ইরানের শক্ত পদক্ষেপ। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC পারস্য উপসাগরে ইসওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ থেকে 3,50,000 লিটার চোরাচালান করা জ্বালানি তেল আটক করেছে। IRGC এর নৌ ইউনিট বুশেহারের কাছে জাহাজটিকে আটক করে। কমান্ডার হেইদার হোনারিয়ান মোজাররাত জানিয়েছেন, জাহাজটি চোরাচালানের জ্বালানি বহন করছিল। তিনি আরও জানান, জাহাজটি নিয়মিত নজরদারির সময় পারস্য উপসাগরীয় অঞ্চলে আটক করা হয়। আদালতের নির্দেশের পর জাহাজটিকে বুশেহরের উপকূলে নিয়ে আসা হয়। কমান্ডার মোজাররাত প্রেস টিভিকে জানিয়েছেন, জাহাজটির 13 জন ক্রু সদস্য ভারতের নাবিক। তদন্ত চলাকালীন জাহাজ এবং এর ক্রুদের সুরক্ষার আওতায় রাখা হয়েছে। IRGC বলেছে, তাদের কঠোর নজরদারির ফলে ইউনিটগুলি জাহাজটিকে শনাক্ত করতে এবং থামাতে সক্ষম হয়েছে। বাহিনী আঞ্চলিক জলসীমায় চোরাচালানকারীদের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। তবে ইসওয়াতিনি সরকার স্পষ্ট করেছে, তাদের পতাকায় কোনো জাহাজে নিবন্ধিত নেই এবং IRGC এর দাবিকে প্রত্যাখ্যান করেছে। IRGC এই জাহাজটিকে সক্রিয় জাহাজ নয়, পতাকার ব্যবহার ছিল প্রতারণামূলক বলে মন্তব্য করেছে। অন্যদিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে IRGC সিস্তান ও বালুচিস্তানের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তালারো নামের একটি ট্যাঙ্কার জব্দ করে। এই ট্যাঙ্কারটি ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য দিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। ট্যাঙ্কার পরিচালনাকারী সংস্থা পরে নিশ্চিত করেছে যে এটি 21 জন ক্রু সদস্য সহ মুক্তি পেয়েছে। জ্বালানি চোরাচালান ও হরমুজ প্রণালীতে ইরানের কঠোরতা। কম ভর্তুকিযুক্ত দামের কারণে ইরান এখনও ব্যাপক জ্বালানি চোরাচালানের সম্মুখীন হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের এই কঠোর ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে বিস্মিত করেছে এবং ওয়াশিংটনে উদ্বেগের ঘণ্টা বাজিয়েছে। ইরানের তেল ট্যাঙ্কার জব্দ করার ঘটনা বিশ্বের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। ইরান হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করা হয়েছিল। কৌশলগত এই জলপথে কয়েক মাসের মধ্যে এটি এই ধরনের প্রথম হস্তক্ষেপ। যদিও তেহরান এখনও প্রকাশ্যে বা আনুষ্ঠানিকভাবে এই আটকের কথা স্বীকার করেনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী একটি মার্কিন নৌবাহিনীর MQ-4C ড্রোন এলাকায় চক্কর দিচ্ছিল এবং আটকের ঘটনাটি পর্যবেক্ষণ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস দ্বারা বিশ্লেষণ করা ফ্লাইট ট্র্যাকিং ডেটা কয়েক ঘন্টা ধরে আকাশপথে নজরদারির বিষয়টি নিশ্চিত করেছে। নিরাপত্তা সংস্থা এমব্রে জানিয়েছে, 3টি ছোট নৌকা জাহাজটি আটকের অভিযান চালায়। ইরানের এই অভিযানের ধরন একটি পরিকল্পিত এবং ইচ্ছাকৃত হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার UKMTO এই ঘটনাটিকে সম্ভাব্য রাষ্ট্রীয় কার্যকলাপ হিসেবে নিশ্চিত করেছে।
ইউকেএমটিও রিপোর্ট করেছে তালারা ট্রানজিটের সময় ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করতে বাধ্য হয়। এই ঘটনাগুলো ঘটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2015 সালের ইরান পরমাণু চুক্তি থেকে প্রত্যাহারের পরে। এর আগে 2019 সালে মার্কিন নৌবাহিনী ইরানকে একাধিক লিম্পেট মাইন হামলার জন্য অভিযুক্ত করেছিল। তারা 2019 সালে ইসরায়েল সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কারে মারাত্মক ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল। ইরান সর্বশেষ 2022 সালে 2টি গ্রিক জাহাজ আটক করে কয়েক মাস ধরে নিজেদের হেফাজতে রেখেছিল। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি ইরানের ড্রোন বিপ্লবকে থামাতে ব্যর্থ হয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে যে চাপ যতই আসুক তাদের অগ্রগতি থামানো যায় না। তেহরান যুদ্ধকালীন ড্রোনগুলিকে কৌশলগত শক্তির বড় সম্পদে রূপান্তরিত করেছে। ক্র্যাপ থেকে কৌশলে এগিয়ে যাওয়া মোহাজের ড্রোন এখন ইরানের ইউএভি শক্তি বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে দাঁড়িয়েছে। ইরান ইরাক যুদ্ধের কঠিন বছরগুলিতে জন্ম নেওয়া মোহাজের ড্রোন পরিবার ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছিল, যা একসময় একটি সাধারণ হালকা নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল, সেটি পরে একটি বিশাল ক্রমবর্ধমান ইউএভি প্রোগ্রামে রূপ নেয়। প্রাথমিক নকশাটি মূলত যুদ্ধের ফ্রন্টলাইন পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে ব্যবহার করা হতো, কিন্তু 4 দশক ধরে এই সিস্টেমটি উন্নত সামরিক ইউএভিগুলোর বড় একটি সংগ্রহে পরিণত হয়েছে, যা ইরানের প্রযুক্তিগত শক্তির পরিচয় দেয়। মোহাজের ড্রোনগুলি এখন নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ, যুদ্ধ মিশন এবং শত্রুকে প্রতিরোধ করার কাজে ইরানকে সহায়তা করে। প্রথম মোহাজেরের একটি সহজ কাজ ছিল শত্রুর অবস্থান খুঁজে বের করা এবং তৎক্ষণাৎ রিপোর্ট পাঠানো, কিন্তু এটি এত কার্যকর ছিল যে ইরান আরও গবেষণায় উৎসাহিত হয় এবং প্রযুক্তিগত অগ্রগতি জোরদার করে। উন্নত ইঞ্জিন, শক্তিশালী এয়ারফ্রেম এবং নতুন প্যালোড ব্যবহারের ফলে এর কার্যকারিতা আরও বেড়ে যায়। সিরিজটি সময়ের সাথে বিস্তৃত হয়ে এখন বহু ধরনের রূপে উপস্থিত। বিভিন্ন স্থল ও সমুদ্রে নানা ধরনের মিশনে ব্যবহার করা হয়। এই কাজগুলোর মধ্যে রয়েছে আর্টিলারি নির্দেশনা, উপকূলীয় নজরদারি এবং সরাসরি যুদ্ধের ভূমিকা। ইরানের সামরিক শক্তিকে আরও দৃঢ় করেছে। পরবর্তী মডেলগুলোতে যোগ করা হয়েছে উচ্চ রেজলিউশনের ক্যামেরা, তাপীয় ইমেজিং এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা। জিপিএস সহায়তাপ্রাপ্ত নেভিগেশন এবং দীর্ঘক্ষণ আকাশে থাকার ক্ষমতা মিশনগুলোকে আরও শক্তিশালী করেছে। মোহাজের 6 এবং মোহাজের 10 মডেলগুলোতে যুক্ত হয়েছে হামলা পরিচালনার ক্ষমতা এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তু আঘাত করার সুবিধা। ইরানের আক্রমণ ক্ষমতার নতুন মাত্রা। এই পুরো প্রোগ্রামটি দেখেছে নিষেধাজ্ঞা থাকলেও ইরান নিজের শক্তির উপর নির্ভর করে কিভাবে স্বয়ংসম্পূর্ণ সামরিক ব্যবস্থা গড়ে তুলেছে। মোহাজেরের মূল মিশন হল গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি। এটি দূরবর্তী অঞ্চলগুলোকে সুরক্ষিত রাখতে, সীমান্ত নজরদারি করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড্রোনগুলির দীর্ঘ উড়ান এবং সরাসরি লাইভ ভিডিও পাঠানোর ক্ষমতা স্থলবাহিনীকে বড় সুবিধা দেয়। এসব ড্রোন শুধু ইরানের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং সংবেদনশীল আঞ্চলিক অপারেশনগুলোতেও ব্যবহৃত হয়েছে, যেখানে ইরান তার উপস্থিতি ও সামরিক দক্ষতা শক্তভাবে দেখাতে পেরেছে। কম খরচ, সহজ রক্ষণাবেক্ষণ এবং উন্নত দক্ষতার কারণে মোহাজের সিরিজ কৌশলগত পরিস্থিতিতে অত্যন্ত বহুমুখী একটি অস্ত্র। এই কর্মসূচি প্রমাণ করে যে অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও ইরান উদ্ভাবন এবং শক্তি নির্মাণের জাতীয় প্রচেষ্টা থামিয়ে রাখেনি। মোহাজের 1 থেকে মোহাজের 10 এই বিবর্তন ইরানের বৃহত্তর কৌশলগত অগ্রগতির গল্প বলে। আজ এই ড্রোনগুলো ইরানের প্রতিরক্ষা এবং আঞ্চলিক অবস্থানের একটি কেন্দ্রীয় উপাদান, যা প্রমাণ করে ইরানের শক্তিকে নিষেধাজ্ঞা দিয়ে থামানো যায় না।